আসসালামু আলাইকুম। ট্রাইহ্যাকমের জুনিয়র পেনিট্রেশন টেস্টার লার্নিং পাথের ৩য় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা সেকশন 1 ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি এর আন্ডারে ক্যারিয়ার্স ইন সাইবার সিকিউরিটি এই রুম নিয়ে আলোচনা করব। ক্যারিয়ার্স ইন সাইবার সিকিউরিটি এই রুমটা একটা প্রিমিয়াম রুম। আপনারা যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চান ট্রাইহ্যাকমের, তাহলে ডিজিটাল সাবস্ক্রিপশন হাবের সাথে যোগাযোগ করতে পারেন। তারা খুবই অল্প মূল্যে ট্রাইহ্যাকমের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রোভাইড করে থাকে। এছাড়া ক্যারিয়ারের উপর বেস করে প্রফেশনাল সাইবার সিকিউরিটি জার্নি আমাদের লঞ্চ হয়েছে প্রিমিয়াম ব্যাচ 2, সেখানে রেজিস্ট্রেশন চলতেছে। আপনি চাইলে এই মডিউলটা একবার দেখে নিতে পারেন। আপনার যদি ভালো লাগে তাহলে রেজিস্ট্রেশন করে ফেলবেন। এখানে থাকবে ইন্ডাস্ট্রি প্রফেশনালস যারা সার্টিফাইড, যারা সবাই সার্টিফাইড, এবং এখানে আমিও ইনস্ট্রাক্টর হিসাবে থাকবো। আপনারা চাইলে আমাদের মডিউলটা ঘুরে দেখতে পারেন academy.hectolib.net এই ওয়েবসাইট থেকে। এছাড়া বিস্তারিত দেখতে পাবেন এই ভিডিওতে। হ্যাকার অনলাইনের এই জগতে হ্যাকিংয়ের শিকার হয়নি বা হওয়ার সম্ভাবনা নেই এমন মানুষ বা অনলাইন বেসড সিস্টেম খুঁজে পাওয়া মুশকিল। খারাপ হ্যাকারের পাশাপাশি রয়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, যারা প্রফেশনালি বা ইথিক্যালি বিভিন্ন প্রতিষ্ঠান বা সিস্টেমের সিকিউরিটি নিশ্চিত করে থাকেন। হাই ডিমান্ড এবং প্রেস্টিজিয়াস জব হওয়া সত্ত্বেও দেশে এবং দেশের বাইরে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে 70% জব ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র প্রফেশনাল সাইবার সিকিউরিটি এক্সপার্টের অভাবে। আপনাকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে হ্যাকটুলিব বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ভেন্ডর সার্টিফিকেশনকে ফোকাস করে সাইবার সিকিউরিটি জার্নি। 250 ঘন্টা লাইভ ক্লাসের এই জার্নিতে আপনারা কি শিখবেন? রেড টিম বা পেনিট্রেশন টেস্টিং এর মেথোডোলজি, কালি লিনাক্স ফর পেন টেস্টার, নেটওয়ার্কিং এবং সাবনেটিং এ মাস্টারিং, ল্যাব সেটআপ ফর পেনিট্রেশন টেস্টিং, সার্টিফিকেশন এক্সামের জন্য প্রয়োজনীয় ট্রাইহ্যাকমি রুমস, সার্টিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভালহাব বক্সেস, পোর্টসুইগার ল্যাব ফর ওয়েব পেন টেস্টিং এবং বাগ হান্টিং, অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব সেটআপ এবং এডি পেন টেস্টিং। মনে রাখবেন, এটা কোনো কোর্স না, এটা একটা জার্নি। এই জার্নিতে আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন ইন্ডাস্ট্রি প্রফেশনাল, যারা দীর্ঘদিন ধরে পেন টেস্টিং এবং রেড টিমিং কাজ করছেন। এই জার্নি কাদের জন্য? যারা ইজিপিটি এবং সিএইচ প্র্যাকটিক্যাল সার্টিফিকেশন নিতে চান, যারা প্রবাসে আছেন বা জব হোল্ডার এবং বাংলায় প্রফেশনাল রিসোর্স পাচ্ছেন না, যারা আইটি ফিল্ডে কাজ করছেন কিন্তু ক্যারিয়ার শিফট করে সাইবার সিকিউরিটিতে যেতে চান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ডিমান্ডেবল এই ফিল্ডে ক্যারিয়ার করতে চান। হ্যাকটুলিবেই কেন আসবেন? আমাদের রয়েছে রিসার্চ বেসড সাইবার সিকিউরিটি কমিউনিটি, যেখানে আপনি প্রফেশনালদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। রয়েছে সার্টিফাইড ইন্ডাস্ট্রি লিডিং ট্রেনার, পাচ্ছেন বাংলায় অ্যাডভান্স পেন টেস্টিং রিসোর্স, 70টি প্র্যাকটিক্যাল বেসড 250+ ঘন্টার লাইভ ট্রেনিং। এর সাথে তো থাকছেই 24/7 লাইভ সাপোর্টের সুবিধা। আগে যাচাই করতে চাচ্ছেন? ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে, দেখে নিন ফান্ডামেন্টাল ফ্রি কোর্স। ভালো লাগলে রেজিস্ট্রেশন করে ফেলুন আজই। দেখা হচ্ছে প্রফেশনাল জার্নিতে। আজকের এই পুরো ক্লাস জুড়ে আমি আপনাদের সাথে থাকবো এমনি মুসাব্বির হোসেন। মুসাব্বির শিমুল এই নামে সার্চ করলে আমাকে সোশ্যাল মিডিয়াতে পাবেন। আমি 3 থেকে 4 বছর সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি এবং আমি ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল সার্টিফাইড। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়া আমাদের কমিউনিটির সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটা ডকুমেন্ট ফাইলে। আপনারা সেগুলোতে জয়েন করে নেবেন। আমাদের ফ্রি ব্যাচ রান হবে আর 2 মাস পরে। আপনারা চাইলে ফ্রি ব্যাচেও আমাদের সাথে জয়েন থাকতে পারেন। আমরা তাহলে ক্লাসে মুভ করি। আমাদের আজকের টপিক হচ্ছে ক্যারিয়ার্স ইন সাইবার সিকিউরিটি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যারিয়ার্স ইন সাইবার সিকিউরিটি আমরা কি কি রোল প্লে করি ইন্ডাস্ট্রিতে, সেই রোলগুলো সম্পর্কে একটা আইডিয়া এখানে দেওয়া আছে। আমি এটা সম্পর্কে একটা মিডিয়ামে রাইট আপস পাবলিশ করছি, আপনারা চাইলে রাইট আপসটা দেখতে পারেন। আমি আজকে রাইট আপস থেকেই আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমেই আসে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে, কেন আমরা সাইবার সিকিউরিটিতে মুভ করব, আমরা কেন সাইবার সিকিউরিটি ফিল্ডটাকে চুজ করব, এতে আমার সিকিউরিটি কি, আমার স্যালারি রেঞ্জ কত হতে পারে, বা এক্ষেত্রে জব ভ্যাকেন্সিটা কেমন, এই বিষয় নিয়ে আমরা ইন্ট্রোডাকশন পার্টে আলোচনা করব। তো টাস্ক 1-এ দেখেন ইন্ট্রোডাকশন। সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের ডিমান্ড দিন দিন বাড়ছে, যা আর বেতনও অনেক ভালো। অফেন্সিভ পেন টেস্টিং, ইথিক্যাল হ্যাকিং বা ভালনারেবিলিটি খোঁজা থেকে শুরু করে ডিফেন্সিভ সিকিউরিটি, সাইবার অ্যাটাকস প্রতিরোধ ও তদন্ত করা, এই ফিল্ডে প্রচুর সুযোগ রয়েছে। এখানে যদি আমি বলতে চাই যে অনেকের ধারণা যে এআই আসতেছে, এআই এসে কি সাইবার সিকিউরিটির জবগুলোকে খেয়ে দিবে কিনা, আসলে সেরকম না। এআই যেহেতু অনলাইন বেসড একটা প্ল্যাটফর্ম, তো সেখানেও কিন্তু ভালনারেবিলিটিগুলো থেকে থাকে। তো আপনি চাইলে এআই পেন টেস্টিংও করতে পারেন। তো এখানে দেখেন একটা ব্যাপার আসছে যে অফেন্সিভ পেন টেস্টিং এবং ডিফেন্সিভ সিকিউরিটি।
অফেন্সিভ পেন টেস্টিং মানে আপনি ইথিক্যাল হ্যাকিং, মানে একদম হ্যাকারের মতো আপনি পারফর্ম করবেন, পারফর্ম করে সেই ভালনারেবিলিটিগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। এবং ডিফেন্সিভ সিকিউরিটি মানে সেই অ্যাটাকগুলা কী কী ধরনের অ্যাটাকগুলো আসতে পারে আমার সার্ভার বা নেটওয়ার্কে, সেইগুলো প্রতিরোধ করা এবং সেগুলো সম্পর্কে তদন্ত করে যাতে পরবর্তীতে এই বিষয়গুলো না আসে সেই বিষয়ে সিকিউরিটি সিস্টেমকে মজবুত করা। এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। কেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার বানাবেন? কারণ হচ্ছে এখানে হায়ার পে করা হয়, হাই লেভেলের পে করা হয়। সাইবার সিকিউরিটির জবের স্টার্টিং স্যালারি বেশ ভালো। এটা মোটামুটি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি ধরি তাহলে খুবই লো রেঞ্জের। বাংলাদেশের সাইবার সিকিউরিটি ফিল্ডে এখনো গ্রোয়িং অবস্থায় আছে, কিন্তু যদি বাইরের কথা চিন্তা করেন আপনাকে প্রায় 70,000 থেকে 80,000 টাকা, বাংলাদেশি টাকা আপনি হচ্ছে সেখান থেকে ইনকাম করতে পারবেন স্যালারি রেঞ্জ হিসাবে। এখানে এক্সাইটিং ওয়ার্ক, লিগালি সিস্টেম হ্যাক করা বা আক্রমণ প্রতিরোধ করা যায়। মানে হ্যাকিং জিনিসটাই তো একটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস, সেই জিনিসটাই যদি আপনি লিগেলি করতে পারেন তাহলে অবশ্যই এটা এক্সাইটিং ওয়ার্ক হওয়ারই কথা। আরেকটা ব্যাপার হচ্ছে হিউজ ডিমান্ড। বিশ্বব্যাপী 3.5 মিলিয়নের বেশি সাইবার সিকিউরিটি পজিশন খালি রয়েছে। একবার চিন্তা করে দেখেন, 3.5 মিলিয়নের বেশি সাইবার সিকিউরিটি পজিশন খালি রয়েছে এবং শুধুমাত্র বাংলাদেশে আপনার প্রায় 70% জব ভ্যাকেন্সি আছে সাইবার সিকিউরিটি ফিল্ডের উপরে। আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয়, আমাদের দেশে আসলে মানুষকে পরিচয় করানো হয় ফ্রিল্যান্সিং আর বাগ হান্টিং এই দুইটা প্ল্যাটফর্মের সাথে, কিন্তু আসলে যদি আমরা রোলগুলা দেখি, সাইবার সিকিউরিটি ফিল্ডের রোলগুলা দেখি, তাহলে দেখেন এই বিষয়গুলো কিন্তু বাগ হান্টিং বা ফ্রিল্যান্সিং আমাদের রোলগুলোর মধ্যে আসেই না। তাহলে আমরা শুধুমাত্র মরিচিকার পিছনে ছোটা ছাড়া এগুলো আসলে কিছুই না। তাই আপনাকে প্রপার সাইবার সিকিউরিটি বা প্রফেশনাল সাইবার সিকিউরিটি যদি প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই যারা প্রফেশনাল তাদের কাছ থেকে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নিতে হবে, যারা সার্টিফাইড তাদের কাছ থেকে সার্টিফিকেশনের জ্ঞানগুলো নিতে হবে। আপনি সিএসসিতে পড়তেছেন তার মানে যে আপনি সাইবার সিকিউরিটি ফিল্ডে খুব ভালো করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। সাইবার সিকিউরিটিতে ভালো করতে গেলে আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করার একটা অ্যাবিলিটি থাকে। সেই অ্যাবিলিটিটা আপনি যদি কোনো ইনস্ট্রাক্টরের গাইডেন্সের মধ্যে থেকে করেন তাহলে সেই অ্যাবিলিটিটা আপনার খুব দ্রুত গ্রো করে। যেমন আমাদের যদি মডিউলটা আপনাদেরকে দেখাই, আমরা একদম বেসিক থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জিনিসই হবে ল্যাব ভিত্তিক। আমরা নিজে নিজে বাসায় ল্যাব সেট আপ করবো, বাসায় ল্যাব সেট আপ করে সেগুলোকে আমরা হচ্ছে কিভাবে এক্সপ্লয়েট করা যায় সেই এক্সপ্লয়েটের রাস্তাগুলো খুঁজবো। এছাড়া ট্রাইহ্যাকমি একটা বেস্ট প্ল্যাটফর্ম লার্নিং এর জন্য। আমরা ট্রাইহ্যাকমি থেকে পেন টেস্টিং রিলেটেড যেসব রুম আছে সেই রুমগুলোকে ফিল্টার আউট করছি। ফিল্টার আউট করে আমরা ইজেপিটি এবং সিআইএস প্র্যাকটিক্যাল এক্সামের জন্য প্রিপারেশন নিতে যা যা প্রয়োজন সবকিছু আমরা আমাদের মডিউলে ইনক্লুড করে রাখছি। দেন আমরা ভালহাব বক্সের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, প্রিভিলেজ এসকেলেশনের সাথে আমরা পরিচয় করাবো, এসকিউএল ইনজেকশন সহ ওয়েব বেসড যে অ্যাটাকগুলো হয় সেইগুলো আমরা পোর্টসুইগার থেকে ল্যাব সলভ করার চেষ্টা করব। এছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা বাংলাদেশে একদমই প্রথমবারের মতো সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি। আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ফান্ডামেন্টাল অ্যাটাকগুলা সহ আপনাদের একদম কেস স্টাডি, এই কেস স্টাডি পর্যন্ত আপনাদের কভার করে দেওয়া হবে যে আপনারা অ্যাক্টিভ ডিরেক্টরির উপর কেস স্টাডি কিভাবে করতে পারেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা মডিউল যাতে আপনি জব মার্কেটে আপনি রেড টিমার হিসাবে রোল প্লে করতে পারেন। শুধুমাত্র রেড টিমার না, ব্লু টিমার যদি হতে চান তাহলে আমাদের মডিউল শেষ করে আপনি ফ্রিতে আমাদের থেকে গাইড নিতে পারেন যে আপনি আসলে কোন পাথে যাবেন। আপনাদের সাথে আমরা বলি এটা আমাদের কিন্তু কোনো কোর্স না, এটা আমাদের একটা জার্নি। আপনারা একবার এই জার্নিতে মুভ করলেন, যদি আপনার ইচ্ছা থাকে পরবর্তীতে আমাদের সাথে কন্টিনিউ করবেন তাহলে আপনি টোটালি ফ্রিতে আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন আজীবন। এখানে কোনো টাইম লিমিটেশন নাই। এছাড়া আমাদের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আমরা আপনাকে যে কোনো সময় লাইভ সাপোর্ট দেব যদি আপনি প্রিমিয়ামে আসেন। ইভেন আমাদের ফ্রি ব্যাচ যদি আপনি এই বিষয়টাকে একটু টেস্ট করতে চান তাহলে আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনার যে কোনো একটা ইস্যু নিয়ে আপনি সেখানে পোস্ট করেন, তারপরে দেখেন সেটা পাবলিক গ্রুপ হওয়া সত্ত্বেও আপনি খুব দ্রুত সেখান থেকে রেসপন্স পাবেন। যদি পাবলিক গ্রুপেই এই অবস্থা হয় তাহলে একবার চিন্তা করে দেখেন আমরা প্রিমিয়ামের জন্য কতটা সুযোগ সুবিধা প্রোভাইড করব। আমাদের প্রিমিয়াম সেকশনটা পুরোপুরি রাখা হয়েছে যারা জব হোল্ডার আছেন মেইনলি তাদেরকে ফোকাস করে, কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য ফ্রি সেকশন আছে। ফ্রি সেকশনটা 2 মাস বা 2.5 মাস পর পর রান করা হয়। আপনারা যারা জব হোল্ডার আছেন, কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন কিংবা সার্টিফাইড হতে চাচ্ছেন, নিজেকে আপগ্রেড করতে চাচ্ছেন, তারা আমাদের এই জার্নিতে পার্টিসিপেট করতে পারেন। এছাড়া যে স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন শেষ করছেন, খুব দ্রুত আপনার জবে এন্ট্রি নেওয়া দরকার, সাইবার সিকিউরিটিতে আপনি জব করতে চাচ্ছেন, সেই ব্যাপারগুলোও আপনারা আমাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমাদের এই জার্নিতে
পার্টিসিপেট করতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের কেরিয়ার মডিউল। আমরা হচ্ছে টোটালি বাংলাদেশে প্রথমবারের মতো ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল ফোকাসড একটা জার্নি, যে জার্নিটা আপনারা একবার শুরু করলে আর কখনো শেষ হবে না। এবং আপনাদের সাথে ট্রেনার হিসাবে থাকবে এমডি জিয়াউর রহমান, উনি বর্তমানে ব্র্যাকনেটে আছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে আইএসও সার্টিফাইড। আমি থাকবো মুসাব্বির শিমুল, ইজেপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল সার্টিফাইড। এবং থাকবে এমডি মামুন মিয়া, বিআরবি ক্যাবলে আছেন, ইজিপিটি সার্টিফাইড। চলেন আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করলাম, যাতে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ফিল্ডের 70% ভ্যাকেন্সি ফাঁকা না থাকে। শুধুমাত্র আমরা ফ্রিল্যান্সিং বা বাগ হান্টিং এর যাতে ফোকাস না হই, আমরা যাতে কর্পোরেটের দিকে ফোকাসড হই, সেই বিষয়টাকে টার্গেট করেই কিন্তু আমরা আগানোর চেষ্টা করতেছি। তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় যে টাস্কটা আছে সেই টাস্কে যদি আমরা আসি, তাহলে এখানে আসে সিকিউরিটি অ্যানালিস্ট। সিকিউরিটি অ্যানালিস্ট মানে হচ্ছে আপনার এটা ব্লু টিম হিসাবে কাজ করে। সিকিউরিটি অ্যানালিস্টরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সিকিউরিটি মেজার তৈরি করে, যাতে সাইবার অ্যাটাক গুলা প্রতিরোধ করা যায়। সিকিউরিটি মেজার মানে কি বোঝাচ্ছে, মানে আপনার কোন কোন পাথ দিয়ে বা কোন কোন উইকনেসের থ্রুতে অ্যাটাকগুলো হইতে পারে, সেই অ্যাটাকের বিপক্ষে আপনি কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্টরা করে থাকে। এটি একটি প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই সিকিউরিটি অ্যানালিস্টরা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক অ্যানালাইসিস করে, এখানে বানান স্পেলিং ভুল হয়েছে, এক্সেস করে, যাতে ইঞ্জিনিয়ারদের জন্য ভালনারেবল ডাটায় এবং রিকমেন্ডেশন প্রদান করা যায় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়। এই রোলে কাজ করতে হলে স্টেক হোল্ডার্সদের সাথে কোলাবোরেট করতে হয়, যাতে সিকিউরিটি রিকোয়ারমেন্টস আর ওভারঅল সিকিউরিটি ল্যান্ডস্কেপ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। তার মানে এখান থেকেই আপনার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের সাথে কোলাবোরেট করার মাধ্যমে আমরা সিকিউরিটি অ্যানালিস্টরা ওভারঅল সিকিউরিটি ল্যান্ডস্কেপ সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকি। সিকিউরিটি অ্যানালিস্টের দায়িত্ব কি থাকে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কাজ করে পুরো কোম্পানির সাইবার সিকিউরিটি বিশ্লেষণ করা আমাদের একটা কাজ, যেহেতু অ্যানালিস্ট রোল, এবং এটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল রোল কর্পোরেটে ঢুকতে গেলে। তারপর স্টেপ বাই স্টেপ আমাদের রোলগুলো আপগ্রেড হতে থাকে, প্রমোশনের মাধ্যমে এই জিনিসগুলো আপগ্রেড হতে থাকে। তো স্টেক হোল্ডারদের সাথে কাজ করে পুরো কোম্পানি সাইবার সিকিউরিটি বিশ্লেষণ করা, যেহেতু অ্যানালিস্ট, বিশ্লেষণ করা আমার একটা গুরুত্বপূর্ণ কাজ। নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে অনগোয়িং রিপোর্টস তৈরি করা, সিকিউরিটি ইস্যুস অ্যাকশনেবল ডকুমেন্ট করা। তার মানে আপনার হচ্ছে সিকিউরিটি যেগুলা নেটওয়ার্ক সিকিউরিটির উপরে বেস করে আপনাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে যে এই ধরনের সিকিউরিটি ইস্যুগুলো থাকতে পারে, এবং সেই ডকুমেন্টটা হায়ার লেভেলে আপনাকে সাবমিট করতে হবে। নতুন অ্যাটাক টুলস এবং ট্রেন্ডস নিয়ে রিসার্চ করা এবং সিকিউরিটি প্ল্যান তৈরি করা, ডাটা সিকিউরিটি নিশ্চিত করতে টিমস এর প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা করা। আপনারা জানেন সাইবার সিকিউরিটি ফিল্ডের সবসময় ডাইনামিক একটা ফিল্ড, এখানে সবসময় সবকিছু আপডেট হয়। তো আপনার নতুন কি কি টুলস মার্কেটে আসতেছে এবং এই টুলসগুলোর থ্রুতে কি কি ধরনের ক্ষতি করা সম্ভব, এই টুলসগুলা কিংবা পুরো বিশ্বে কোথায় কোন ধরনের অ্যাটাকগুলো বেশি সংঘটিত হচ্ছে, সেই অ্যাটাকের থ্রুতে আমার কোম্পানি কতটুকু সেফ, এই বিষয়গুলা সিকিউরিটি অ্যানালিস্টরা স্টাডি করে এবং সিকিউরিটি নিশ্চিত করে থাকে। এটার উপরে বেস করে একটা কোয়েশ্চেন আছে, রিড অ্যাবাউট দ্য হোয়াট এ সিকিউরিটি অ্যানালিস্ট ডাজ। তো সিকিউরিটি অ্যানালিস্টের কাজ কি, এখানে কোনো ধরনের অ্যান্সার দেওয়ার প্রয়োজন নাই, তবে আমরা কাজগুলা বুঝতে পারলাম যে আমাদের কাজগুলা কি। তো আমরা যদি ট্রাই হ্যাকমিতে চলে আসি, দেখেন ইন্ট্রোডাকশনে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলাই সিকিউরিটি অ্যানালিস্টের মধ্যে আসলে এখান থেকে আমরা লার্নিং পাথ কিছু এক্সট্রা দেখতে পাচ্ছি, যে আপনি কোন কোন লার্নিং পাথে গেলে আপনি সিকিউরিটি অ্যানালিস্ট হইতে পারবেন। দেখেন এখান থেকে সেই লার্নিং পাথগুলা দেয়া আছে, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। এছাড়া আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো এখানে একটু ব্রিফ করে দেয়া আছে, আমি যেগুলো মুখে বলে দিচ্ছি আপনাদেরকে। ওকে, নেক্সট হচ্ছে টাস্ক 3-তে আছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার। ঠিক সিকিউরিটি অ্যানালিস্টের উপরের ধাপটাই হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার। সিকিউরিটি ইঞ্জিনিয়াররা আসলে ব্লু টিম এবং রেড টিম দুইটাই মেনটেন করে থাকে। তো এদের মেইনলি কাজ হচ্ছে থ্রেটস এবং ভালনারেবিলিটিস সংক্রান্ত তথ্য ব্যবহার করে সিকিউরিটি সলিউশনস করা ও ডিপ্লয় করে, যাতে সিকিউরিটি ওয়ার্কফোর্স থেকে সংগৃহীত হয়। তার মানে সিকিউরিটি ইঞ্জিনিয়াররা থ্রেট এবং ভালনারেবিলিটি সম্পর্কে যে তথ্যগুলা পাইলো অ্যানালিস্টের কাছ থেকে, সেইগুলা নিয়ে একটা সলিউশন মেক করে। সেই সলিউশন মেক করার পরে সেটাকে ডিপ্লয় করার চেষ্টা করে, ডিপ্লয় করে দেখে যে এটা আসলে কতটুকু ওয়ার্কেবল, কিংবা যদি ওইটা ওয়ার্কেবল না হয় তাহলে তারা ওইটাকে আরো আপগ্রেড করার চেষ্টা করে তার সিকিউরিটি সিস্টেমটাকে হায়ার সিকিউরিটি প্রোভাইড করার জন্য। এছাড়া আমরা ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক, নেটওয়ার্ক থ্রেটস এবং নতুন সাইবার অ্যাটাক ট্রেন্ড সম্পর্কে প্রতিরোধ করাই তাদের প্রধান কাজ। তার মানে তাদের ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক কোনগুলো হচ্ছে, নেটওয়ার্ক থ্রেট কোনগুলো আসতেছে এবং সাইবার অ্যাটাক ট্রেন্ডস প্রতিরোধ
কিভাবে করতেছে অন্যান্য কোম্পানিগুলা, সেগুলা অ্যানালাইসিস করা তাদের মেইন কাজ। মূল লক্ষ্য হলো সিকিউরিটি মেজার্স ইমপ্লিমেন্ট ও মেইনটেইন করা, যাতে আক্রমণের ঝুঁকি এবং ডেটা লস কমানো যায়। তাহলে আমাদের ডেটা লস কমানোর জন্য সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা সবসময় কাজ করে থাকে। তারা নতুন নতুন সলিউশন মেক করতে থাকে এবং সেটাকে ডিপ্লয় করার মাধ্যমে কিভাবে এটার নেটওয়ার্কের থ্রেটের ঝুঁকিটা কমানো যায় বা ওয়েব অ্যাপ্লিকেশনের অ্যাটাকগুলো মিটিগেট করা যায়, এই বিষয়গুলো নিয়ে সিকিউরিটি ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে। সিকিউরিটি ইঞ্জিনিয়ারের দায়িত্বসমূহ আমরা 3টা সেক্টরে ভাগ করতে পারি। সফটওয়্যারের সিকিউরিটি মেজার টেস্ট ও স্ক্রিন করা, এটাকে আমরা কিউএ ইঞ্জিনিয়ার বলে থাকি, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলা মোবাইল অ্যাপ্লিকেশন বা পিসি অ্যাপ্লিকেশন যেগুলো থাকে সেগুলোকে আমরা মেজার টেস্ট করি এবং সেগুলোকে ডিপ্লয় করার মাধ্যমে আমরা দেখি যে এটা ভালনারেবিলিটিসগুলো আমরা রিলিভ করতে পারতেছে কিনা। নেটওয়ার্ক মনিটর করে ভালনারেবিলিটিস মিটিগেট ও সিস্টেম আপডেট করা। তার মানে নেটওয়ার্ক মনিটর যখন করতেছে তখন আমার বুঝতে সুবিধা হচ্ছে যে এখানে কি কি ধরনের ভালনারেবিলিটি ক্রিয়েট হইতে পারে, সেই ভালনারেবিলিটিগুলো কিভাবে মিটিগেট করা যাবে এবং মিটিগেট করার প্রসেস সে ডিপ্লয় করবে এবং সিস্টেমটাকে আপডেট করবে। যদি ব্যাকডেটেড সিস্টেম হয়ে যায় তাহলে সে আপডেট করার চেষ্টা করে। অপটিমাল সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সিস্টেম চিহ্নিত ও ইমপ্লিমেন্ট করা, যে বিষয়গুলো আমি অলরেডি বললাম। তাহলে আমাদের দুইটা রোল সম্পর্কে আমরা জানলাম, একটা হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্ট এবং একটা হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আমরা এখন জানবো হচ্ছে ইনসিডেন্ট রেসপন্ডার। ইনসিডেন্ট রেসপন্ডার দ্রুত কার্যকরভাবে সিকিউরিটি ব্রিচেস মোকাবেলা করে, ইনশিওরিং মিনিমাল ড্যামেজ টু অর্গানাইজেশন। সিকিউরিটি ব্রিচ বলতে কি বোঝায়? ধরেন আপনার হচ্ছে ব্যাংকের কোনো একটা, বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা ঘটতেছে অলরেডি, যে আপনার ব্যাংকের ডাটাগুলো ব্রিচ হয়ে যাচ্ছে, আমাদের গভর্নমেন্ট সার্ভারের ডাটাগুলো ব্রিচ হয়ে যাচ্ছে। এই ব্রিচগুলোকে কিভাবে আটকানো যায় এবং যে ডাটাগুলো ব্রিচ হয়েছে সেগুলোকে কিভাবে মডিফাই করে সেগুলোকে আমার সিকিউরলি ইউজ করা যায়, এই বিষয়গুলো ইনসিডেন্ট রেসপন্ডাররা করে থাকে এবং তারা নিশ্চিত করে যে এখান থেকে মিনিমাম রেটের একটা ড্যামেজ হওয়ার যে চান্স মিনিমাল যাতে হয় সেই দিকে তারা হচ্ছে চেষ্টা করে থাকে। তাদের কাজের মধ্যে অন্যতম হলো ইনসিডেন্ট ও পরে সংগঠনের জন্য প্ল্যান, রুলস এবং প্রোটোকলস তৈরি করা। তার মানে ইনসিডেন্ট রেসপন্ডার কি ধরনের ইনসিডেন্ট ঘটতে পারে, কি ধরনের ব্রিচ হইতে পারে এবং ব্রিচ হওয়ার পরে তার যে তাৎক্ষণিক ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো সে আগের থেকেই প্ল্যান করে রাখে, একটা রুল সেট করে রাখে এবং বিভিন্ন ধরনের প্রোটোকল সেট করে রাখে, যাতে এইটাকে ড্যামেজটাকে খুব লো করে দেওয়া যায়, যাতে লো করা সম্ভব হয়। এটি একটি হাই প্রেশার জব, কারণ এখানে সব সময় অ্যাটাক চলাকালীন অ্যাসেসমেন্ট ও রিয়েল টাইম রেসপন্স প্রয়োজন হয়। আপনার অ্যাটাক যখন চলতেছে তখন যদি আপনি রিয়েল টাইম রেসপন্স না করতে পারেন তাহলে কিন্তু আপনার কোম্পানি মেজর একটা ক্ষতির সম্মুখীন হইতে পারে। যার কারণে এই কাজের মধ্যে যারা থাকে, ইনসিডেন্ট রেসপন্ডার এই রোলে যারা প্লে করে, তাদের আসলে অনেক প্রেশারের মধ্যে থাকতে হয়। কখন অ্যাটাক আসবে এবং সেই অ্যাটাক চলাকালীন সে কিভাবে রেসপন্স করবে সেই অ্যাটাকের বিপক্ষে, সেই ব্যাপারগুলো কিন্তু ইনসিডেন্ট রেসপন্ডাররা করে থাকে। তারপর এখান থেকে দেখেন এমটিডিডি, এমটিডিএ এবং এমটিআর এর মতো ইনসিডেন্ট রেসপন্ডার ম্যাট্রিক্স ব্যবহার করে ডিটারমাইন করা হয় একটি অ্যাটাক শনাক্ত, বোঝা ও রিকভার করতে সময় লাগে। মূল লক্ষ্য হলো দ্রুত কার্যকরভাবে রেসপন্ড করা, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি বজায় রাখা এবং ব্রিচের নেগেটিভ ইম্প্যাক্ট এড়ানো। তার মানে আমরা হচ্ছে এখান থেকে কিছু দায়িত্ব অলরেডি পড়ে ফেললাম। তারপর আমরা যদি দায়িত্ব সমূহের মধ্যে তাকাই, এইটি কম্প্রিহেন্সিভ ও অ্যাকশনেবল ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান তৈরি করা ও বাস্তবায়ন করা। আমরা কিন্তু জানি আমাদের একটা বেসরকারি টিভি কিছুদিন আগে র্যানসমওয়্যারের সম্মুখীন হয়েছিল। ইথারিয়ামের একটা লোগো দিয়ে তাদের কাছ থেকে র্যানসমওয়্যার দাবি করা হয়েছিল, র্যানসম দাবি করা হয়েছিল, কিন্তু সেখানকার ইনসিডেন্ট রেসপন্ডার টিম খুবই অ্যাক্টিভ ছিল, যার কারণে তারা কিন্তু খুব দ্রুত তাদের ইউটিউব চ্যানেলটা তাদের কাছ থেকে ফিরে আনতে সমর্থ হয়েছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু ইনসিডেন্ট রেসপন্ডাররা করে থাকে। স্ট্রং সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস মেইনটেইন করা, স্ট্রং সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস মেইনটেইন করা। আমাদের অনেক কোম্পানি আছে যে সিকিউরিটি সম্পর্কে অতটা কনসার্নই না, তাদের ডাটা ব্রিচ হলেও কিছু আসে যায় না, তারা গ্রাহকদের নিয়ে অতটা ভাবে না। কিন্তু দেশের বাইরে যেসব বড় বড় কোম্পানি বা কিংবা দেশের মধ্যেই যারা বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু এই স্ট্রং সিকিউরিটিটার দিকে খুবই ফোকাসড এবং তারা এইটাকে মেইনটেইন করার জন্য একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তারা কিন্তু রাখে, যাতে এই স্ট্রং সিকিউরিটিটাকে বেস্ট প্র্যাকটিসের মধ্যে মেইনটেইন করা যায়। তারপরে পোস্ট ইনসিডেন্ট রিপোর্টিং করা। আপনার একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেই ঘটনা ঘটার পরে আপনি কিভাবে সেটাকে মিটিগেট করছেন এবং কোম্পানির লস কতটা কমাইতে পারছেন,
সেই ইনসিডেন্ট ঘটলে কতটা লস হইতে পারতো এবং কতটুকু লস আপনি কমাইতে পারছেন সেই বিষয়টা কিন্তু আপনাকে রিপোর্টিং আকারে দিতে হবে কোম্পানিকে, এবং ভবিষ্যতে আক্রমণের জন্য কি কি ধরনের পূর্ব প্রস্তুতি আপনি গ্রহণ করছেন সেই বিষয়টাকেও রিপোর্টের মধ্যে উল্লেখ করতে হবে। এরপরেই আমাদের চলে আসবে ডিজিটাল ফরেনসিক এক্সামিনার, মানে ডিজিটাল ফরেনসিকরা কি কি কাজ করে থাকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। যদি আপনি ডিটেকটিভের মতো কাজ করতে পছন্দ করেন তাহলে এই জব আপনার জন্য পারফেক্ট হতে পারে। অবশ্যই ডিজিটাল ফরেনসিকরা মেইনলি আপনার ডিটেকটিভ বা ডিবি কার্যালয় বা ডিজিএফআই, এনএসআই এই সব জায়গায় বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশের হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার এই টাইপের জায়গাগুলোতে ডিজিটাল ফরেনসিক এক্সপার্টরা কাজ করে থাকে। যদি ল এনফোর্সমেন্টের অংশ হিসাবে কাজ করেন তাহলে আপনার প্রধান কাজ ডিজিটাল এভিডেন্স সংগ্রহ ও বিশ্লেষণ করা, যাতে অপরাধ সমাধান করা যায়, দোষীকে শাস্তি দেওয়া হয় এবং নির্দোষদের মুক্তি করা যায়। অন্যদিকে আপনার কাজ যদি কর্পোরেট সিকিউরিটিতে হয় তাহলে ফরেনসিক স্কিল ব্যবহার করে ইনসিডেন্টসের বিশ্লেষণ করতে হবে, যেমন পলিসি ভায়োলেশনস। তো আপনি যদি ল এনফোর্সমেন্টের অংশ হিসাবে কাজ করেন তাহলে আপনাকে যে ডিজিটাল সাইবার ক্রাইমগুলো হয় সেই ক্রাইমগুলো সম্পর্কে এভিডেন্স কালেক্ট করতে হবে। ডিজিটাল ফরেনসিক ব্যাপারটা এরকম যে আপনি ধরেন কোনো একটা ক্রাইম দেশে হয়েছে, ধরেন কোনো একটা মার্ডার হয়েছে, এখন সেই মার্ডারটা আপনাকে কিন্তু ফরেনসিক করতে হয় বা পোস্টমর্টেম করতে হয়। পোস্টমর্টেম করার সময় যে কাজগুলো ফরেনসিক করতে হয় ঠিক সেরকম কাজ ডিজিটাল যে এভিডেন্সগুলো হয় বা ইনসিডেন্টগুলো হয় সেই ইনসিডেন্টগুলোকে ডিজিটাল ফরেনসিক এক্সপার্টরা কিন্তু মিটিগেট করার জন্য বা দোষী ধরার জন্য বা শত্রু পক্ষকে ধরার জন্য ডিজিটাল ফরেনসিক এক্সপার্টরা কাজ করে। এর দায়িত্বসমূহ কি কি থাকে? লিগ্যাল প্রসিডিওর মেনে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা, কেস সম্পর্কে তথ্য খুঁজে ডিজিটাল এভিডেন্স বিশ্লেষণ করা, ফাইন্ডিংস ডকুমেন্টস করা এবং এর উপরে রিপোর্ট তৈরি করা। তো এর উপরে একটা কোয়েশ্চেন আছে আমাদের ট্রাই হ্যাকমিতে। আমরা হচ্ছে যদি ডিজিটাল ফরেনসিক এক্সামিনারে যাই তাহলে একটা কোয়েশ্চেন আমরা এখান থেকে দেখতে পাবো, যদিও কোনো অ্যান্সার এখান থেকে দরকার পড়বে না। তারপরে আসে হচ্ছে ম্যালওয়্যার অ্যানালিস্ট। ম্যালওয়্যার অ্যানালিস্টের যদি আমরা কার্যক্রমগুলো দেখি, ম্যালওয়্যার অ্যানালিস্টটা কি ধরনের কাজ করে? ম্যালওয়্যার অ্যানালিস্ট হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ার হিসাবে এরা পরিচিত, এমন একজন বিশেষজ্ঞ যিনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিশ্লেষণ করে এবং তাদের কার্যক্রম বুঝে রিপোর্ট তৈরি করে এবং সেটা কোম্পানিকে প্রোভাইড করে। তারা মূলত মেশিন ল্যাঙ্গুয়েজকে রিডেবল কোডে রূপান্তরিত করে এবং অ্যাসেম্বলি বা সি এর মতো লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা ম্যালওয়্যারগুলোকে তারা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে নিজের মতো করে হিউম্যান রিডেবল যাতে হয় এরকম করে পরিণত করে এবং সেখান থেকে অ্যানালাইসিসের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের রেসপন্সিবিলিটির মধ্যে হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস এবং ডাইনামিক অ্যানালাইসিস। এই ধরনের অ্যানালাইসিসগুলো, স্ট্যাটিক অ্যানালাইসিস কি? ম্যালওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কোড বিশ্লেষণ করা, ম্যালওয়্যারের রিভার্স ইঞ্জিনিয়ার করে কোড বিশ্লেষণ করে, এবং ডাইনামিক হচ্ছে একটি স্যান্ডবক্স বা কন্ট্রোলড এনভায়রনমেন্টে ম্যালওয়্যার চালিয়ে তা কার্যক্রম পর্যবেক্ষণ করে। স্ট্যাটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে ম্যালওয়্যারগুলোকে এক্সিকিউট করা হয় না, এক্সিকিউট না করে তার ভিতরে কি ধরনের ম্যালিশিয়াস কোডগুলো আছে সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বের করে নিয়ে এসে সেগুলোকে অ্যানালাইসিস করা হয়। আর ডাইনামিক অ্যানালাইসিসে সেই ম্যালওয়্যারটাকে এক্সিকিউট করা হয়, এক্সিকিউট করে দেখা হয় তার কার্যক্রম কত দূর পর্যন্ত, তার পরিধি কতটুকু পর্যন্ত, সেই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা হয় এবং ফাইনালি তারা ডকুমেন্টেশন রেডি করে এবং রিপোর্টিং করে থাকে কোম্পানির কাছে। মূল লক্ষ্য হলো ম্যালওয়্যার শনাক্ত করার কার্যপ্রণালী বোঝা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। এর উপর একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলোর আসলে কোনো অ্যান্সার দরকার পড়ে না, আমি এগুলোতে আর গেলাম না। পেনিট্রেশন টেস্টার, হ্যাকটোলিপ মেইনলি পেনিট্রেশন টেস্টিং এবং রেড টিমিং এই দুইটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে। পেন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিং হলো পেনিট্রেশন টেস্টিং, যেখানে একজন পেনিট্রেশন টেস্টার কোম্পানির সিস্টেম এন্ড সফটওয়্যারের নিরাপত্তা পরীক্ষা করেন এবং এই বিশেষজ্ঞরা হ্যাকিং টেকনিক ব্যবহার করে ভালনারেবিলিটিস খুঁজে বের করেন এবং সিকিউরিটি রিস্ক মূল্যায়ন করেন। এর ফলে প্রতিষ্ঠানগুলো তাদের দুর্বলতা সংশোধন করে রিয়েল ওয়ার্ল্ড সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে পারে। তার মানে পেনিট্রেশন টেস্টাররা বা অফেন্সিভ সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তারা হ্যাকারের মতো বিভিন্ন ধরনের উইকনেসগুলো খুঁজে বের করে সিস্টেম এবং সফটওয়্যারের মধ্যে। সেই উইকনেসগুলা মিটিগেট কিভাবে করা যায় এগুলা সিকিউরিটি বা ব্লু টিমের সাথে আলোচনা করার মাধ্যমে যদি সিস্টেম আপডেট করার দরকার পড়ে তাহলে তারা সিস্টেমটাকে আপডেট করার সাজেশন দেয় এবং এখানে একটা রিপোর্ট প্রোভাইড করতে হয়, যে রিপোর্টের থ্রুতে ডেভেলপার বা ব্লু টিম কাজ করে থাকে। রেসপন্সিবিলিটিগুলো কি কি? সিস্টেম এবং নেটওয়ার্ক টেস্টিং, কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক এবং ওয়েব অ্যাপ্লিকেশনের উপর পেনিট্রেশন টেস্ট করা, সিকিউরিটি অডিট এবং অ্যানালাইসিস। আপনারা জানেন আমাদের যে ইনস্ট্রাক্টর উনি হচ্ছে অডিট, আইএসও অডিট সার্টিফাইড। সিকিউরিটি অডিট আপনারা আমাদের প্রিমিয়াম বেসে আসলে
এই অডিটিং সম্পর্কেও একটা আইডিয়া পাবেন যে কিভাবে একটা অডিট করতে হয় কর্পোরেটে। নিরাপত্তা মূল্যায়ন, অডিট ও নিরাপত্তা বিশ্লেষণ করা, রিপোর্টিং এবং রিকমেন্ডেশন, এখানে রিকমেন্ডেশন কিভাবে রিমিডিয়েট করা যায় এবং কিভাবে এটাকে পরবর্তী অ্যাটাকগুলো থেকে বাঁচা যায় সেই বিষয়গুলো নিয়ে পেনিট্রেশন টেস্টাররা কাজ করে থাকে। রেড টিমার কারা? রেড টিমার হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এর একটি অ্যাডভান্স ভার্সন, যেখানে রেড টিমার কোনো প্রতিষ্ঠানের ডিটেকশন এবং রেসপন্স ক্যাপাবিলিটিস পরীক্ষা করেন। পেনিট্রেশন টেস্টার সাধারণত ভালনারেবিলিটিস খুঁজে বের করেন, কিন্তু রেড টিমার্স রিয়েল ওয়ার্ল্ড সাইবার ক্রিমিনালের মতো আচরণ করে, সিমুলেটেড আক্রমণ চালায় এবং অ্যাক্সেস বজায় রেখে ধরা না পড়ে কাজ করেন। যে বিষয়গুলো হ্যাক টু লিভ আপনাদেরকে হাতে কলমে শেখাবে। কি রেসপন্সিবিলিটিস কি? থ্রেট অ্যাক্টর সিমুলেশন, সাইবার অপরাধীদের মতো আচরণ করে নিরাপত্তা ত্রুটি বের করে, এবং সিকিউরিটি অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স টেস্টিং, সংস্থার সিকিউরিটি কন্ট্রোল, থ্রেট ইন্টেলিজেন্স এবং প্রতিক্রিয়া পদ্ধতি মূল্যায়ন করা হয় এই রেড টিমিংয়ে। তারপরে রিপোর্টিং এবং অ্যাকশনেবল ইনসাইটস রিপোর্ট করা, এটা তো মাস্ট বি পেনিট্রেশন টেস্টিং এবং রেড টিমের ক্ষেত্রে তারা সেগুলো রিপোর্ট করে এবং এর জন্য কি কি অ্যাকশন নেওয়া যায় সেই বিষয়ে সুপারিশ প্রদান করে থাকে। মূল লক্ষ্য কি? একটি প্রতিষ্ঠানের সিকিউরিটি প্রতিরক্ষা কতটা কার্যকর তা যাচাই করা এবং সাইবার হামলা প্রতিরোধের জন্য প্রস্তুত করা। তা এখানে আমাদের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আমরা হচ্ছে এখান থেকে দেখব, এবং ফাইনালি হচ্ছে আমাদের একটা আছে হচ্ছে কুইজ। তো কুইজের ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে যদি যাই তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই যে আমরা যদি এটা স্কিপ করি তাহলে পেনিট্রেশন টেস্টিং এর জন্য টাইহ্যাকমিতে যে রুমগুলো আছে, আমরা জুনিয়র পেনিট্রেশন টেস্টার এই রুমটা নিয়ে কাজ করতেছি। প্রি সিকিউরিটি আছে এবং অফেন্সিভ পেন টেস্টিং আছে। সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে আপনাকে যদি পড়াশোনা করতে হয় তাহলে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে দেখেন, এখানে জুনিয়র পেনিট্রেশন টেস্টার আছে। জুনিয়র পেনিট্রেশন টেস্টার এই পার্টটা শেষ করলে আমরা মোটামুটি সব বিষয় সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাবো, যার কারণে আমরা এই পার্টটা শেষ করতেছি। ইনসিডেন্ট রেসপন্ডারের ক্ষেত্রে দেখেন প্রি সিকিউরিটি সক লেভেল 1 এবং জুনিয়র পেনিট্রেশন টেস্টার। রেড টিমারের ক্ষেত্রে অফেন্সিভ সিকিউরিটি রেড টিমিং এবং জুনিয়র পেনিট্রেশন টেস্টার। সিকিউরিটি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে প্রি সিকিউরিটি জুনিয়র পেনিট্রেশন টেস্টার এবং অফেন্সিভ পেন টেস্টিং। আমরা অফেন্সিভ পেন টেস্টিং এই পার্টটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল কেরিয়ার পাথ। আসলে ফ্রিল্যান্সিং বা বাগ হান্টিং এগুলো হচ্ছে সাইবার সিকিউরিটির একটা পার্ট, এগুলো আপনি পার্ট টাইম হিসাবে করতে পারেন, কিন্তু আপনাকে যদি প্রফেশনাল হইতে হয় তাহলে এই রোলগুলো আপনাকে প্লে করতেই হবে, আজকে হোক আর অথবা কালকে হোক। আর একটা বিষয় মাথায় রাখবেন যে ফ্রিল্যান্সিং বা বাগ হান্টিং এটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, আপনি কতদিন পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে পারবেন। আপনি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে পারেন, কিন্তু তারপরে আপনাকে কিন্তু প্রফেশনাল লাইফে যাইতেই হবে, প্রফেশনাল লাইফের থেকে মুভ করতে হবে। আসলে ইন্ডাস্ট্রিতে যদি আপনি প্র্যাকটিক্যাল সিমুলেট না করতে পারেন তাহলে আপনার সাইবার সিকিউরিটি জার্নি কতটুকু সম্পন্ন হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না। আর কর্পোরেটে জয়েন করার সাথে সাথে আপনাকে ফ্রিল্যান্সিং বা বাগ হান্টিং এটার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, এটা আপনারা জানেন কিনা জানি না। স্কিল ডেভেলপমেন্টের সময় দেন, আসলে টাকা পয়সার দিকে না ছুটে, টাকা যাতে আপনার পিছনে ছুটে সেই দিকে ফোকাস করেন, স্কিল ডেভেলপমেন্টে সময় দেন। আমরা যে পাথগুলা দিচ্ছি, আমাদের রোড ম্যাপ দেওয়া আছে, আমাদের রোড ম্যাপগুলা এখান থেকে একদমই ফ্রিতে আপনারা করে নিতে পারবেন। রেড টিমিং বা পেনিট্রেশন টেস্টিং এর যে এগুলা ডিসকর্ড সার্ভারে এসে আপনারা পিন মেসেজে পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে আমাদের তত্ত্বাবধানে থেকে শিখতে চান তাহলে প্রিমিয়াম ব্যাচ 2-তে আপনারা রেজিস্টার করে ফেলতে পারেন। আমাদের রেজিস্ট্রেশন চলবে এপ্রিলের 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। তো যদি আপনি লাকি পারসন হন তাহলে জয়েন করেন। আর এখানে জয়েন করাটা অনেক কঠিন, এখানে সবাইকে জয়েন করানো হয় না, আমরা খুব লিমিটেড স্টুডেন্ট নিয়ে কাজ করি। নেক্সট ক্লাস আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন। আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।